নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি জনগণমন। উই ওয়ান্ট জাস্টিস বা জাস্টিস ফর আরজি কর। 37 দিন ধরে এই কথা, এই আন্দোলন এবং রাস্তায় মানুষ নেমেছে। আর 7 দিন ধর্ণা বা আন্দোলনের কর্মসূচি যা জুনিয়র চিকিৎসকরা স্বাস্থ্য ভবনের সামনে করছেন। আর ঠিক এই সময়, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গুরুত্বপূর্ণ এই বৈঠক চলছে, যে বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ, গোটা বাংলা এবং অবশ্যই করে কলকাতা তো বটেই। সেই জায়গায় দাঁড়িয়ে এবং আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি, এই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব, সমস্ত আপডেট তুলে ধরবো এবং তারই সঙ্গে অতিথিদের সঙ্গে আলোচনা ও বিশ্লেষণ। আমাদের সঙ্গে এই মুহূর্তে আলোচনায় রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শশী পাজা, রয়েছেন সিপিআইএম এর তরফ থেকে দীপশিতা ধর এবং রয়েছেন আমাদের সঙ্গে প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সম্বিত পাল এবং রয়েছেন আইনজীবী সেলিম রহমান। প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায় আসবে এবং অবশ্যই ধরে তারই সঙ্গে যেদিকে সকলের চোখ রয়েছে, অর্থাৎ কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যে বৈঠক চলছে সেই বৈঠকের আপডেট দেব, কিন্তু তারই সঙ্গে প্রত্যাশার পারদ যেখানে ছুঁয়েছে। কি মনে হচ্ছে সমাধান সূত্র কি মেলবো? প্রথমেই জিজ্ঞেস করব শশীদিকে। শশীদি, চিকিৎসক হিসেবে কি মনে হচ্ছে সমাধান সূত্র বেরিয়ে আসতে পারে? দেখুন, বিষয়টা তো আপনি জানেন যে সুপ্রিম কোর্ট কালকে শুনবে এবং আগামীকাল যে 22শে আগস্ট হয়েছিল, তারপর 9 সেপ্টেম্বর, তারপর আগামীকাল সেটা শুনবে, থার্ড হিয়ারিং। এবং ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে কিছু বক্তব্য তা রাখা হবে, সিবিআইয়ের পক্ষ থেকেও তাদের বক্তব্য এবং বিভিন্ন ডক্টরসদের যে প্ল্যাটফর্ম এবং এনজিও এবং অন্যান্য সমাজকর্মী তারাও তাদের কাউন্সিলের মাধ্যমে বক্তব্যটা রাখা হবে। এটা এক প্রথমে ফোকাসটা তো নিশ্চয়ই যে মর্মান্তিক এবং যে ঘটনাটা ঘটেছে তার দোষী কে, এইটা নিশ্চয়ই আমাদের ফোকাসটা সবসময় ওখানে থাকবে। কিন্তু ইতিমধ্যে যেটা হয়েছে যে যেহেতু জুনিয়র ডাক্তাররা প্রতিবাদ করছিলেন, রেসিডেন্ট ডক্টরসরা প্রতিবাদ করছিলেন, তাই জন্য স্বাস্থ্য পরিষেবাটা ব্যাহত হয়েছে এবং সেইখানেই আমাদের একটা আলোচনার বিষয় যে যদি স্বাস্থ্য পরিষেবা পুনরায় তারা যদি কাজে যোগদান করতে পারে, যেটা সুপ্রিম কোর্টও একটা রেকমেন্ড করেছিল যে 9 সেপ্টেম্বর বলেছিল যে 10ই সেপ্টেম্বর সন্ধ্যে 5টার মধ্যে চেষ্টা করুন আপনারা ফিরে যেতে কাজে। এবং তাতে রাজ্য সরকার পক্ষ থেকেও বলা হয়েছিল যে আমরাও সেটা চাইছি এবং প্রতিবদ্ধ আমরা যে আমরা ডাক্তারদের বিরুদ্ধে কোনো পিউনিটিভ মেজার্স নেব না, যেটা আমরা দেখেছি হয়েছিল ঘটনা দিল্লিতে, সেটা এখানে হবে না। অর্থাৎ স্বাস্থ্য পরিষেবাটাও সেই জায়গায় যদি আরম্ভ করা যায় এবং ইনভেস্টিগেশন দিকে নিশ্চয়ই আমাদের ফোকাস রয়েছে। এই সবটা নিয়ে আজকে আলোচনা। আমি জানি না আপনি আর আমি তো এর মধ্যে নিয়ে যে কথাগুলো নিয়ে ডাক্তারবাবুর জুনিয়র ডক্টরসরা বলছিলেন, সেই তাদের ডিমান্ডস কিছু রয়েছে, সেটা নিয়ে আলোচনা তারা করবেন। একেবারেই শশীদি, তাকিয়ে রয়েছে আমরা প্রত্যেকের প্রতিক্রিয়া নেব, কিন্তু যেখানেই আলোচনা চলছে সেই কালীঘাটে অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির ঠিক সামনে থেকে রয়েছে শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। সরাসরি শ্রেয়সীর কাছে। শ্রেয়সী, এই মুহূর্তের আপডেট। যদি বলো যে বৈঠক শুরু হয়েছে কিনা, বৈঠক শুরু হয়েছে এবং সেক্ষেত্রে জুনিয়র ডাক্তারদের তারা যে দুজন স্টেনোগ্রাফারকে নিয়ে গিয়েছিলেন, যাদেরকে দিয়ে তারা মিনিটস লেখাবেন বলে স্থির করেছেন তাদের তরফে, সেই দুজন স্টেনোগ্রাফারও কিন্তু তারা ভেতরে ঢুকে গিয়েছেন ভেতরে। ফলে বৈঠক শুরু হয়েছে প্রায় 1 ঘন্টারও কিন্তু বেশি সময় হয়ে গেল, সেটা বলা যেতে পারে। এখন এক্ষেত্রে যদি বলো যে বৈঠক শুরু হয়েছে, সেটা কিন্তু নিঃসন্দেহে গত কয়েকদিনে যেভাবে বৈঠক বারে বারে ভেস্তেছে, বৈঠক হয়নি, সেই নিরিখে বলা যেতে পারে এটা অত্যন্ত একটা ইতিবাচক দিক যে বৈঠক শুরু হয়েছে, যেখানে জুনিয়র ডাক্তাররা তাদের যা যা বক্তব্য, যা যা দাবি, যা যা অভিযোগ, সেই অভিযোগ তারা সরাসরি করতে পাচ্ছেন রাজ্যের প্রশাসনিক প্রধান অর্থাৎ মুখ্যমন্ত্রীর কাছে, তারা সরাসরি সেই অভিযোগটা করতে পাচ্ছেন। অন্যদিকে সেই বৈঠকে আমরা জানি যে এক্ষেত্রে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য প্রতিমন্ত্রী তারা প্রত্যেকে রয়েছেন। ফলে এই যে ডায়লগের জায়গা, কথা বলার জায়গা, সেই কথা বলার জায়গাটা কিন্তু শুরু হলো। এখন এক্ষেত্রে সেই কথা বলার জায়গার ভিত্তিতে কি সমস্যা মিটবে, জটিলতা কাটবে, কর্মবিরতি তুলবেন ডাক্তাররা? এখন এক্ষেত্রে ডাক্তাররা একেবারে তারা লাস্ট যে মেল করেছেন সেই মেলে কিন্তু কার্যত তারা 5 জনের তাদের যে 5
দফা দাবি রয়েছে, সেই 5 দফা দাবির মধ্যে অন্যতম যেটা, সেটা হচ্ছে যে 6 জন ব্যক্তির তারা পদত্যাগ চেয়েছেন। যে 6 জন ব্যক্তির মধ্যে 3 জন পুলিশের উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন এবং 3 জন স্বাস্থ্য দপ্তরের কর্তা রয়েছেন। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেক্ষেত্রে প্রশাসনের তরফে অর্থাৎ সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী সেই বিষয়টা নিয়ে কি ভাবনা চিন্তা করেন, কি বক্তব্য রাখেন, সেটা খুব গুরুত্বপূর্ণ। যদি একটু পিছিয়ে যাও তাহলে মনে করবে যে যেদিন মুখ্যমন্ত্রী তিনি যেদিন স্বাস্থ্য ভবনের ধর্ণা মঞ্চে তিনি গিয়েছিলেন, সেখানে যখন বক্তব্য রাখছিলেন তিনি তখন কিন্তু পরিষ্কার একটা ইঙ্গিত দিয়েছিলেন, যেখানে তিনি বলেছিলেন যে ডাক্তারদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো সহানুভূতির সঙ্গে দেখা হবে, তবে হঠাৎ করে তো কাউকে পদ থেকে সরিয়ে দেওয়া বা ব্যবস্থা নেওয়া যায় না। সেক্ষেত্রে নির্দিষ্ট তদন্ত করা হবে, তদন্তের পরিপ্রেক্ষিতে সেক্ষেত্রে যদি কেউ দোষী সাব্যস্ত হয় তখন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একেবারে শ্রেয়সী, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজ যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ দুপক্ষের তরফ থেকেই কার্যত নেওয়া হলো, অর্থাৎ ডায়ালগ, আলোচনার একটা রাস্তা খুললো এবং আলোচনা চলছে। এরপর কি সেই আপডেট তোমার কাছ থেকে, প্রবীরের কাছ থেকে, রণয়ের কাছ থেকে, আমাদের অন্যান্য প্রতিনিধিদের কাছ থেকে আমরা নেব এবং এই নিয়ে আমরা আলোচনা করব। শ্রেয়সী, সেই সমস্ত আপডেটের দিকে আমাদের প্রত্যেকের নজর থাকবে, গোটা দেশে নজর কার্যত রয়েছে। দীপশিতা, কি মনে হচ্ছে জট কাটবে? এখন জট যারা পাকিয়েছেন তারা যদি জট না কাটান তাহলে তো জট কাটবে না। আপনারা যদি ওই ক্রোনোলজি যদি একটুখানি দেখেন, ফলো করেন, আমরা দেখাচ্ছি ওই মুহূর্তে কথা বলতে বলতে সেই ক্রোনোলজি দেখাচ্ছি, তাহলে দেখবেন যে প্রথম দিনে যে জুনিয়র ডাক্তাররা ছিলেন তারা পরিষ্কার করে বললেন যে আমাদের লাইভ টেলিকাস্ট লাগবে অথবা ভিডিওগ্রাফি লাগবে। আমরা দেখলাম আমাদের যারা প্রশাসন রয়েছে, নির্বাচিত প্রতিনিধি, তারা একটাতেও রাজি হলেন না। তারা কি বললেন যে আমরা লাইভ করতে পারবো না বা ভিডিওগ্রাফি করতে পারবো না। কেন? কারণ ব্যাপারটা সাবজুডিস। আমার খুব অবাক লাগছে যে আমরা যারা এখানে বসে আছি, আপনারা, আমরা আজকে যে বিষয়ে ডিসকাস করছি, যদি ওই মিটিংটা লাইভ না করা যায়, ভিডিওগ্রাফি না করা যায়, তাহলে এখানে আমরা যারা বসে আছি এবং এখানে মন্ত্রী যিনি বসে আছেন, সরকারের প্রতিনিধি যিনি বসে আছেন, তিনিও তো তাহলে কন্টেম্প্ট অফ কোর্ট করছেন। আমাদের প্রত্যেকের তো তাহলে কন্টেম্প্ট অফ কোর্ট হওয়া উচিত। এই যে প্রথম দিন থেকে কিছুতেই আমরা ভিডিওগ্রাফি করব না, লাইভ করব না, এটা কি কোনো ভয় থেকে আসছে? দ্বিতীয় নম্বর কথা, আমরা প্রথম দিন থেকে শুনছি ওই সৎ সাহসের কথা বলা হচ্ছে, একটা কি মানে দুই পক্ষ তারা কারা বেশি ইন্টারেস্টেড জটটাকে সলভ করার জন্য সেই প্রশ্ন করা হচ্ছে। আমি তো বলবো আমার জুনিয়র ডাক্তাররা তারা যথেষ্ট তাদের দিক থেকে নমনীয় হয়েছেন। তারা চান না যে সাধারণ মানুষকে বাঁচানোর জন্য তারা শপথ করেছিলেন, শপথ নিয়েছিলেন, তারা হ্যারাসড হন, তারা সাফারার হন, তাদের জন্য তারা তো ফিরে আসতে চান। কিন্তু এই বিগত কতদিন ধরে তৃণমূল যে ডিফেমেশন শুরু করেছে এই জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে, কন্টিনিউয়াস বলা হচ্ছে তাদের জন্য নাকি রোগী মারা যাচ্ছে। তথ্য কি? এখানে মন্ত্রী বসে আছেন, মন্ত্রী বলুন। 2018 সালে শেষবার স্বাস্থ্য দপ্তর মার্চ অন হেলথ বার করেছিলেন, তারপর থেকে স্বাস্থ্য দপ্তরের কোনো ডেটা কিছু নেই। কি করে আপনারা বলছেন এতজন মানুষ এই কর্মবিরতির জন্য মারা গেছে? আমরা দেখলাম একজন মানুষ, একজন রোগীর পরিবার যাকে টাকা দিলেন রাজ্য সরকার, বলা হলো কর্মবিরতির কারণে যারা মারা গেছেন তাদেরকে টাকা দেওয়া হবে, তিনি সেটা প্রত্যাখ্যান করলেন, বললেন যে কর্মবিরতির জন্য না, চিকিৎসায় গাফিলতির জন্য আমার ছেলে, আমার বাড়ির যিনি পেশেন্ট ছিলেন তিনি মারা গেছেন। যেখানে সাধারণ মানুষ এই কনসিয়াসনেস নিয়ে, এই চেতনা নিয়ে ওই ডাক্তারদের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন, হোয়াট ইজ দ্য রোল অফ দ্য স্টেট গভর্নমেন্ট? তারা তো এই ডাক্তারদের ডিফেম করা থেকে শুরু করে, যারা প্রতিবাদী তাদের জেলে পড়া থেকে শুরু করে অন্য কিচ্ছু তো করেননি। জটটা কাটাবে কে? আমরা দেখলাম কলতান দাশগুপ্ত, ডিওএফ এর নেতা, তাকে আপনারা গ্রেফতার করলেন। তার পুরো গ্রেফতারির মধ্যে নানা ধরনের অসঙ্গতি, কোথাও তার ভয়েসের কোনো টেস্ট হলো না, কোনো জায়গা থেকে নির্ণয় করা হলো না যে ওই আওয়াজটি কলতান দাশগুপ্তর, কোথাও তাকে এফআইআর দেওয়া হলো না, নোটিশ দেওয়া হলো না, তাকে তুলে নেওয়া হলো। এখনো অবধি তার বাড়ির সঙ্গে তাকে কথা বলতে দেওয়া হচ্ছে না। কিছুদিন আগে রূপসা মণ্ডল নামে একটি সেকেন্ড ইয়ারের ছাত্রী, তাকে এই একইভাবে কোনো ওয়ারেন্ট ছাড়া, অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করেছিল পশ্চিমবঙ্গের পুলিশ, তাকে জামিন দিতে বাধ্য হয়েছে গতকাল। এই যে একটা পুলিশ স্টেট তৈরি করার চেষ্টা করছেন, একদিকে আপনার প্রতিবাদীদের কথা বলতে দেবেন না, তাদেরকে জেলে পুরবেন, আরেকদিকে ডাক্তারদের নামে মিথ্যে কথা বলবেন, ডিফেমেশন করবেন, লোক খেপানোর চেষ্টা করবেন, আরেকদিকে যদি আপনারা হঠাৎ করে এসে এই নাটকটা করতে থাকেন যে আমরা চাইছি জটটা কেটে যাক, আমার মনে হয় না পশ্চিমবঙ্গের মানুষ এতটা বোকা। শশীদি, বুঝতেই পারছি আপনার প্রতিক্রিয়া, প্লিজ একটু সঙ্গে থাকুন। যা যা কথা দীপশিতা বলেছে অবশ্যই করে আপনার কাছে প্রতিক্রিয়ার জন্য আসবো, কিন্তু প্রত্যেকের একটু প্রতিক্রিয়া নিয়ে নিই। সজলদা, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে কালীঘাটে বৈঠক চলছে, কি মনে হচ্ছে জট কাটবে? এখনই মানে মুখ্যমন্ত্রীর বৈঠক তো, মানে মুখ্যমন্ত্রীর ভোজসভায় যতক্ষণ না আপনি আঁচিয়ে উঠবেন ততক্ষণ কোনো বিশ্বাস নেই। এখন যে ভেতরে কি চলছে সেটা আমরা বাইরে থেকে কেউই বলতে পারবো না, কারণ প্রত্যেক দিনই আমরা আশাবাদী ছিলাম যে আজকে বৈঠক হবে এবং একটা সমাধান সূত্র বেরোবে। অচল অবস্থা তো এতদিন ধরে চলতে পারে না, কিন্তু সরকারের পক্ষে যেটা মনে হয়েছে যে একটু আগে যিনি বলছিলেন
তিনিও সঠিকভাবে ব্যাখ্যা করছিলেন। কিন্তু আমি আর তার সঙ্গে কয়েকটা পয়েন্ট যোগ করতে চাই যে এখানে ওনাদের যে দাবিগুলো ছিল 5 দফা দাবিগুলোর মধ্যে অভয়ার দোষীদের শাস্তি চাই এটুকু ছাড়া বাকি দাবিগুলো ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ বদলি বা তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ পানিশমেন্ট দুর্নীতির বিরুদ্ধে। সেখানে তো কোনো মামলা নেই, সেখানে তো কোনো সমস্যা নেই। সিপির পদত্যাগের সঙ্গে আমি যদি অভয়ের মামলাটাকে না যোগ করি তাহলে আর কি অসমস্যা আছে? আপনি স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন কর্তাদের বিভিন্ন দুর্নীতি হয়েছে, তারা ট্রান্সফার চাইছেন বা পদত্যাগ চাইছেন, সেই পদত্যাগের বিষয়ে আলোচনা করতে কি অসুবিধা আছে? আর মুখ্যমন্ত্রী, আমি একটা জিনিস জানতে চাই, আমি জানে না, আমি উকিল নয়, যে বিষয়টা নিয়ে আলোচনা করা যাবে অথচ রেকর্ডিং করা যাবে না এমন কোনো ভার্ডিক্ট সুপ্রিম কোর্টের মাথা খারাপ হয়নি যে সুপ্রিম কোর্ট দিতে পারে। মুখ্যমন্ত্রী যুক্তি দিন, কিন্তু এমন যুক্তি না দেওয়াই ভালো যে যুক্তি শুনে ব্যাঙেও হাসবে। তো এই অতএব যতক্ষণ না পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী এবং যারা আছেন মানে জুনিয়র ডাক্তাররা তারা যতক্ষণ না বেরিয়ে আসছেন ততক্ষণ বিশ্বাস নেই। কারণ আমার যেটা মনে হয় পুরোটাই একটা ডকুমেন্টারি ফিল্ম তৈরি করছেন মুখ্যমন্ত্রী। কারণ এর আগের দিন দেখলাম যে যেদিনকে উনি ডাকলেন নবান্নের ছিল না, কোথায় ছিল, হ্যাঁ, দেখা গেল যে এক খালি চেয়ারের মাঝে তিনি বসে আছেন। হ্যাঁ, যেন ওই অনেকটা মানে একটা পুরো নাটকীয় প্লট তৈরি হলো। তারপরে যেদিন বাড়িতে ডাকা হলো, হ্যাঁ শনিবার দিন, সেদিনও দেখলাম ওই খিঁচমেরি ফটো মার্কা 4 জন দাঁড়িয়ে, মুখ্যমন্ত্রী, ডিজি, তারপর হোম সেক্রেটারি সবাই দাঁড়িয়ে একটা ছবি তুললেন, সেই ছবি বাজারে ছাড়া হলো। তার থেকেই বোঝা যায় যে এটা একটা ডকুমেন্টারি ফিল্ম তৈরি করছেন। হঠাৎ করে সবাই চলে এলেন, এসেই বলছেন লাস্ট সুযোগ, প্রত্যেকবার লাস্ট সুযোগ দিয়ে যাচ্ছেন। আসলে উনি আগামীকাল যাতে কপিল সিবাল বগলে করে একটা ভালো ডকুমেন্টারি ফিল্ম নিয়ে যেতে পারেন তার জন্য একটা নাটক করছেন, আর আমার কিছু মনে হচ্ছে না। আগামীকালকের কথা সজলদা বলছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে সেলিম রহমান আইনজীবী রয়েছেন। সেলিমদা, যে প্রশ্নটা এই মুহূর্তে উঠে আসছে, আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে, তার আগে সিবিআই দুজন গ্রেফতার, কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে আগামীকালকে শুনানিতে? দেখুন, সুপ্রিম কোর্টে যেটা আছে না, সুপ্রিম কোর্ট ইনভেস্টিগেশন ওইভাবে ডাইরেক্ট তো কন্ট্রোল করতে পারে না, ইনভেস্টিগেশন মনিটর করতে পারে, কিন্তু সুপ্রিম কোর্টের বিশাল কিছু করার নেই এবং কালকেও হবে না, আগামী দিনেও হবে না। সুপ্রিম কোর্ট সবচেয়ে বেশি যেটা করতে পারে এই মামলাটাতে সেটা হচ্ছে একটা এক্সপিডিশিয়াস ট্রায়ালের অর্ডার দিতে পারে। সেটাও যতদিন ইনভেস্টিগেশন চলবে ততদিন ইনভেস্টিগেশন তুমি তাড়াতাড়ি করো, বা ইনভেস্টিগেশন একটা স্টিপুলেটেড টাইমের মধ্যে ফ্রেম করে দেবে। অ্যাটলিস্ট 90 দিন স্ট্যাটিউটরির মধ্যে এরকম কিছু করা সম্ভব নয়, সুপ্রিম কোর্ট ঢুকতে পারবে না। সো চার্জশিট যদি হয় তারপর মামলাটা তাড়াতাড়ি ট্রায়াল করতে হবে, এইটুকুর বাইরে কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়ার কোনো জায়গা নেই। সুপ্রিম কোর্টে কোর্টেই ট্রায়াল করবে, সুপ্রিম কোর্ট ট্রায়ালের মধ্যে নাক গলাতে পারবে না। এবং ইনভেস্টিগেশন এখনো পর্যন্ত যেটা করেনি, সাধারণ মানুষের মনে হচ্ছে যে সুপ্রিম কোর্ট চাইলে এক্ষুনি একটা ভার্ডিক্ট দিয়ে দেবে। সেটা বিভিন্ন কারণে সুপ্রিম কোর্টের উপর একখানা 5-7 বছরে মনে হয়েছে সুপ্রিম কোর্ট তো অনেক কিছু করে, কিন্তু ঘটনা হচ্ছে আইনের যা পরিধি তাতে সুপ্রিম কোর্ট খুব বেশি এই ব্যাপারে আগে যেতে পারবে না, এক্সেপ্ট ওই এক্সপিডিশিয়াস ট্রায়াল। রেমদা, আমাদের সঙ্গে একটুখানি থাকুন, সম্বিতের কাছে যাব। সম্বিত, সাংবাদিকতা ছাত্র হিসেবে কোথাও কি মনে হচ্ছে প্রাথমিক তদন্তে গন্ডগোলের যে অভিযোগ উঠেছিল সেই জায়গা থেকে আলোচনা কোথাও না কোথাও সরে যাচ্ছে কি? হ্যাঁ, একদমই তাই। কারণ আজকের পুরো যে আলোচনাটা আমরা যেখানে এসে দাঁড়িয়েছি সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠকের লাইভ স্ট্রিমিং হবে কিনা, বা সেইটা নিয়ে সেটার ভিডিও রেকর্ডিং হবে কিনা, সেখানে স্টেনোগ্রাফার যাবে কিনা, কে কতক্ষণ অপেক্ষা করলেন, এই আলোচনায় এসে দাঁড়িয়েছে। কিন্তু যে মূল বিষয়টা সেটা হচ্ছে যে এই যে একটি ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছে একটি সরকারি হাসপাতালে, সেখানে প্রাথমিকভাবে যে তদন্তে গাফিলতি হয়েছে সেটা গত দিনের যে সুপ্রিম কোর্টের শুনানি সেটা শুনলেই পরিষ্কার হয়ে যায়। এবং তারপরে বিভিন্ন তথ্য তো সামনে আসছে। আমি শুধু যদি সুপ্রিম কোর্টে যে সওয়াল জবাব হয়েছে গতদিন সেইটুকুনি ধরি, এবং আগামীকাল সুপ্রিম কোর্টে সিবিআই কে এবং রাজ্য সরকারকে যে উত্তরগুলো দিতে হবে, তার মধ্যে এটা একটা প্রধান যে ময়নাতদন্ত ঠিক কিভাবে হয়েছিল। গত দিনই সুপ্রিম কোর্ট বলেছিল যে এই ঘটনায় ময়নাতদন্ত যেভাবে হয়েছে, সিবিআই জানিয়েছিল সুপ্রিম কোর্টকে যে তারা সন্তুষ্ট নয়, তারা অন্যান্য ফরেন্সিক ল্যাবে পাঠাতে চায় নমুনা, তারা এইমসে পাঠাতে চায়। এবং ময়নাতদন্ত যে হয়েছিল তার যে রিপোর্ট, সেটি ময়নাতদন্তের বডিটাকে নিয়ে এসেছিল, সেটা পরিষ্কার নয়, সেটা নাকি লেখা নেই।
যখন ময়নাতদন্ত হচ্ছে তখন কোন ধরনের পোশাক আশাক মৃতদেহের সঙ্গে দেওয়া হয়েছিল, তার নমুনা কিভাবে পরীক্ষা হয়েছিল, সেইটা নিয়ে একটা বড় গাফিলতি দেখা যাচ্ছে। আরো যেটা বিষয় সেটা হচ্ছে যে ঘটনাটি ঘটেছে সকালবেলায়, জানা গেছে সকালবেলায়, এবং এফআইআর হচ্ছে রাত্রিবেলায় 11:30টার সময়। তার মাঝখানের সময় কি হয়েছিল পুলিশ জানতে পারছে এই ঘটনাটা 10:30 নাগাদ। তারপরে জানি সার্চ এন্ড সিজার হয়েছে, যেটা গত দিনের শুনানিতে আমরা শুনেছি, সেটা হচ্ছে রাত্রিবেলা 8:30টার পরে। তার মাঝখানের সময় কি হয়েছিল, সেই মাঝখানের সময় সিসিটিভি ফুটেজ সিবিআই হাতে নেই বলে অন্তত গতদিন জানিয়েছিলেন সলিসিটর জেনারেল। তো সেই সময় কারা ওখানে গিয়েছিলেন? তাহলে কি সত্যি সত্যি প্রমাণ লোপাট হয়েছিল? অভিজিৎ মন্ডল, যিনি টালা থানার প্রাক্তন ওসি, তাকে গ্রেপ্তারের মাধ্যমে তো বোঝা যাচ্ছে যে সিবিআই সেই দিকটাও নজরে রাখছে এবং সেটাও তদন্তের আওতায় আসছে। তো এই যে তদন্তে গাফিলতির প্রশ্নগুলো উঠে আসছে, এবং বডি চালান যেটাকে বলা হয়, যখন ডেড বডিটাকে হ্যান্ড ওভার করা হয় ময়নাতদন্তের ডাক্তারের কাছে, সেই কোনো বডি চালান তারা দেখাতে পারেননি, না তো রাজ্য দেখাতে পেরেছে, না তো সিবিআই এর কাছে সেটা ছিল। তো এই যে প্রশ্নগুলো উঠে আসছে, তাতে এটা পরিষ্কার যে প্রাথমিকভাবে তদন্তে একটা গাফিলতি হয়েছিল, কোনো একটা দায়সারা ভাবে। সম্বিত, একটুখানি আটকাচ্ছি, পুলিশের ভূমিকা, বিশেষ করে টালা থানার প্রাক্তন ওসি গ্রেফতার, এই প্রসঙ্গ নিয়ে অরিন্দম বাবু আমাদের সঙ্গে রয়েছেন, অরিন্দম আচার্য, প্রাক্তন পুলিশ কর্তা, তার কাছে আসবো, তোমার কাছেও আসবো, কিন্তু তার আগে আমরা একটুখানি শুনে নিই আজকে যে বৈঠক এই মুহূর্তে আন্দোলনকারী বা জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে, এই নিয়ে অভিনেতা এবং সাংসদ দেব কি বলেছেন শোনাবো। আমি সাধুবাদ জানাই। আমি চাই এই আন্দোলনটা এবারে শেষ হোক, দোষীরা শাস্তি পাক, এবং যারা গরিব মানুষ, যারা সরকারি হসপিটালে চিকিৎসা করায়, তারা সরকারি হসপিটালটা হচ্ছে ওনাদের কাছে মন্দির, যদি ওনাদের শরীর খারাপ হয়, তারা যেন তাদের এই পরিষেবাটা পায়। এই জুনিয়র ডাক্তার ছাড়া তো একটা হসপিটাল চলতে পারে না, এটা আমরা সবাই। আলোচনায় আসবো অরিন্দম বাবু, যে প্রসঙ্গটা উঠে আসছে, ইতিমধ্যেই টালা থানার প্রাক্তন ওসি গ্রেফতার হয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে তদন্ত নয়, তদন্তকে প্রভাবিত করা বা গুলিয়ে দেওয়ার একটা চেষ্টার অভিযোগ কি উঠছে? ঈশ্বরের কাছে প্রার্থনা করি আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে বা যে মিটিংটা হচ্ছে সেটা যেন সলভ হয়ে যায়। মাননীয় মুখ্যমন্ত্রী উইথ এ ভেরি পিটিয়ার স্টোন বলেছেন, তোমরা আমাকে দিদির মতো দেখো, ভালোভাবে খাও, বৃষ্টিতে ভেজো না। এটা যেমন একদিক, আবার ডাক্তারদের অবিশ্রান্ত যেভাবে অক্লান্ত পরিশ্রম করেছিল এবং তারা যে ডিমান্ডটা করেছিল, এটা সম্পূর্ণ নৈতিক চিন্তাভাবনা নিয়ে তারা ঠিকই বলেছে। এবার আপনাকে বলি যে প্রথম কথা হচ্ছে যে ক্যালকাটা পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে 1/7/2024 যখন ভারতীয় নাগরিক সুরক্ষাটা যখন আইনটা যখন জেনারেটেড হলো, সেই দিন কিন্তু ক্যালকাটা পুলিশ 200টা কেস করেছে। 200, খুব ভালো লেগেছে। কেন আজকে আপনাকে কথা বলছি, আপনারা জানেন অলরেডি এই আইনটার সম্পর্কে বিভিন্ন জায়গায়, বিশেষ করে মার্ডার, রেপ কেসগুলো কি করণীয় নয়, এটা ইনস্ট্রাকশন দেওয়া ছিল। আজকে আপনাকে এই কথাটা কেন বলছি, আমি বলছি যারা পুলিশ সাব ইন্সপেক্টর হয়, ওসি হয়, প্রত্যেকে কিন্তু ওসি হয় না, ডেজিগনেটেড ওসি হতে তার কোয়ালিটি লাগে। এবার আপনাকে বলুন যে দিনে একের পর এক ফ্রম দ্য ভেরি বিগিনিং, যেটা আমি আপনাকে বলছি টাইম, যেটা সাংবাদিক বন্ধু বললো, আমি আর সময় নষ্ট করতে চাচ্ছি না, 3টে থেকে 6টার সময় ঘটনা, ইউডিকে স্টার্ট হলো 1:45, দেহ দাহ করার পরে এফআইআর রাত 11:45। আমি এবার আপনাকে বলছি যে এই আইনে, নতুন আইনে স্পেসিফিক বলা আছে যে এই মার্ডার কেস, রেপ কেসে প্রথম যেতে হবে, পুরো ব্যাপারটা ভিডিও করতে হবে, উইদাউট এনি ইন্টারাপশন, কিন্তু কন্টিনিউ ভিডিও করতে হবে। 1, 2 নম্বর প্লেস অফ অকারেন্সে কিন্তু এফএসএল এর এক্সপার্ট পার্সনকে নিয়ে যেতে হবে, এবং পিওকে কি করে গার্ড দিতে হয় সেটা অফিসার ইনচার্জ জানে না। আমি ম্যাডামকে আমি একটু বলি, উনি খুব ভালো জানেন, মিসেস শশী পাজা, আমি ওনাকে খুব রেসপেক্ট করি ব্যক্তিগতভাবে। বায়োলজিক্যাল এভিডেন্স বলতে আমরা যেটা বুঝি, আজকে যে এভিডেন্সগুলো নষ্ট হয়ে গেছে, আজকে ডাক্তাররা কি ডিমান্ড করছে আমাকে বেতন বাড়াও, ডাক্তাররা কি বলছে আমাকে প্রমোশন দাও, ডাক্তাররা বলছে তার সহকর্মীর মৃত্যুটার জন্য জাস্টিস কি, যারা নাকি আজকে ইনভলভ হয়েছে, যারা আজকে কনস্পিরেসিটা করে আজকে এভিডেন্সকে লোপাট করেছে, তাদের শাস্তি দেওয়ার কথা বলছে। আমিও বলছি, সাধারণ লক্ষ লক্ষ মানুষ তাই চিন্তা করছে, কারণ অফিসার ইনচার্জ হ্যাজ গট ফুল পাওয়ার। ওখানে গার্ড দেওয়া পর্যন্ত হলো না, ওখানে 10 তারিখে একটা নোটিশ দেওয়া হলো, ইমিডিয়েটলি ওখানে পাশের ঘরটা ভেঙে দেওয়া হলো। আপনি আমাকে বলতে চাচ্ছেন যে আজকে ডাক্তাররা যে ডিমান্ডটা করছে যে দোষীটা কি করে আজকে সিলেক্ট করবে? সিবিআই আজকে যে জায়গাটা
অ্যারেস্ট করেছে যে 238 ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স। এই ক্ষেত্রে কিন্তু তারা তো মার্ডার করেনি। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, তারা মার্ডার করেনি, সন্দীপ বাবুকে আজকে মার্ডার করেনি, কিন্তু তারা যে ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স করেছে তার জন্য শাস্তি আছে। কিন্তু আজকে যদি ওরা শাস্তিটা চায় কিভাবে প্রিপ্ল্যান্ড ওয়াইজ, আজকে প্রিপ্ল্যান্ড ওয়াইজ আমি বলছি অর্গানাইজড ওয়েতে আজকে মানে 9, 10, 11, 12, 13 এই তো স্কোপ ছিল। আপনি আমাকে বলুন তাহলে যে আজকে যে দীর্ঘটা সময় পেয়েছে একমাত্র যাকে অ্যারেস্ট করেছে দিস কোশ্চেনেবল পারসন। প্রশ্ন এখানেই উঠছে, গাফিলতি যদি হয়ে থাকে তাহলে তার দায় কার? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা হচ্ছে। আর অপরদিকে আজকের এই বৈঠকের দিকে তাকিয়ে রয়েছেন প্রত্যেকে, তাকিয়ে রয়েছি আমরাও। সমস্ত আপডেট জানাবো এবং অতিথিদের সঙ্গে আলোচনা করব একটা বিরতির পর। সঙ্গে থাকুন। বিরতির পর আবার আপনাদের স্বাগত। জনগণমনতে অবশ্যই করে অতিথিদের কাছে আলোচনায় আসবো, কিন্তু নির্যাতিতার বাবা একদিকে আলোচনা, অপরদিকে আগামীকাল সুপ্রিম কোর্টের শুনানি। এই প্রসঙ্গ নিয়ে কি বলেছেন শোনাবো। দুই পক্ষেরই শুভবুদ্ধির উদয় হোক এবং এই যে স্নায়ুর যুদ্ধ চলছে শেষ হোক। স্বচ্ছতার সঙ্গে মুখ্যমন্ত্রী ওদের সঙ্গে আলোচনায় বসে ওদের যে দাবি আছে দাবি দেওয়া সমাধান করে নিন। আমরা এটাই চাই। সুপ্রিম কোর্টের উপর আমাদের 100% ভরসা আছে এবং সিবিআই এর উপর ভরসা আছে। আশা করছি আমরা একটা ন্যায় বিচার পাবো। বাবা মার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে তারা বলছেন যে ন্যায় বিচার তারা পাবেন এই প্রত্যাশা তারা রাখছেন। অপরদিকে আজকের যে আলোচনার দিকে গোটা দেশ তাকিয়ে রয়েছে, সেই আলোচনায় কোনো ফলপ্রসূ দিক উঠে আসে কিনা সেদিকে কিন্তু আমাদেরও নজর থাকবে। আলোচনায় আসবে একটা বিরতির পর। সঙ্গে থাকুন। বিরতির পর আবারও আপনাদের স্বাগত। জনগণমনতে এই মুহূর্তে বৈঠক চলছে, আর সেই বৈঠকের দিকে প্রত্যেকের নজর রয়েছে, আমরাও নজর রেখেছি। আর এই বৈঠক নিয়ে আলোচনার শুরুতেই শশীদি আমাদের সঙ্গে রয়েছেন। শশীদি, দীপশিতা ধরের বক্তব্য রাজ্যের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছে বারবার করে, কি বলবেন? না, দীপশিতা অনেক কথাই তুলেছে, আমি শুধু একটা করে বলি এবং অন্যান্য অতিথিরাও যারা আছেন দু একটি কথার জবাব দিতে পারি। নিশ্চয়ই ইনভেস্টিগেশনের ডিটেলস সম্বন্ধে যেটা সাবজুডিস আছে আমারও জানা নেই এবং সেটা আগামীকাল সিবিআই সেটা কোর্টে বলবেন বলে আমরা ধারণা। এক হচ্ছে যে প্রথমত তো এই ডাক্তার জুনিয়র ডক্টরস যে ফোরাম হয়েছে তারাই হচ্ছেন এই প্রতিবাদের নেতৃত্বে রয়েছেন এবং প্রতিবাদী ডাক্তার এবং বহু মানুষের সমর্থন, এই আন্দোলনের সমর্থন একটি রাজনৈতিক দল হিসেবেও আমরাও সমর্থন করেছিলাম। আসলে এই সমস্ত বিষয়তে কোনো রাজনৈতিক দলের বিশেষ ভূমিকা থাকে না। একটা সাধারণ নাগরিক হিসেবে এই স্পর্শকাতর বিষয় এবং এই যে আন্দোলন তার সেই মর্মে যেটা হচ্ছে তার প্রত্যেকেরই সমর্থন থাকবে। আমরা রাজনৈতিক দলের বিভিন্ন প্রতিনিধিরা এর মধ্যে কোনো দ্বিমত থাকতে পারে না। এবার কেন এটা একের সময় ফোকাস ঘুরে যাচ্ছে ইত্যাদি হচ্ছে, কেন বন্ধ ডাকা হবে, কেন অরাজকতা হবে ইত্যাদি, সেটা আলাদা বিষয়, সেটা এখন যাচ্ছি না, সেটা সকল মানুষ দেখেছেন। দ্বিতীয়ত হচ্ছে যে লাইভ স্ট্রিমিংয়ের কথা উঠেছে। আপনি জানবেন যে দু একটি বিষয় এখানে জুনিয়র ডক্টরসদের সম্মান জানিয়ে, কারণ আমি ওই ফ্রেটার্নিটিকেও শুধু বিলং করি না বলে, আমি তো বিলং করি এবং আমি তারা আমার চেয়ে অনেক কনিষ্ঠ। আসলে লাইভ স্ট্রিমিং নিয়ে যেটা তাদেরও দাবি ছিল কিংবা আমরাও বলি যে তাদের তো প্রায় 35 জন প্রতিনিধিরা যাচ্ছেন, প্রত্যেকেই তো উপস্থিত থেকে একজন সাক্ষী হিসেবেও থাকছেন, কিন্তু তারাই বললেন যে আমাদেরকে তো ফিরে যেতে হবে, আমাদের যারা সকলেই যারা ডক্টরসরা প্রতিবাদ করছেন তাদেরকে তো আমাদের দেখাতে হবে। কিন্তু নিশ্চয়ই যারাও প্রতিবাদও করছেন তারা তো নিশ্চয়ই আস্থা রাখেন এই 35 জনের উপরে, তো কেন জানো না এটা তারা বললেন, আমরা নোট করলাম। সুপ্রিম কোর্টও লাইভ স্ট্রিমিং করছে, এটা নিয়ে তো সবাই বলছেন নিশ্চয়ই, কিন্তু আপনি দেখবেন সুপ্রিম কোর্ট কিছু স্পর্শকাতর কেস তো দেখবেন, প্লিজ রিফার টু সো অ্যান্ড সো পয়েন্ট বলে প্লিজ যে কাউন্সিল আছে যারা জবাব দিচ্ছেন, সিবিআই কাউন্সিলই হোক কিংবা রাজ্য সরকারের, ইয়েস স্যার, ইয়েস মিলট, ইন রেফারেন্স টু সো অ্যান্ড সো পয়েন্ট, ওই পয়েন্টটা কিন্তু তারা ইলাবরেট করছে না, এতটাই সেন্সিটিভ
জিনিসটা তো থাকছে, সুতরাং তারাও কিন্তু সেটা প্রত্যক্ষভাবে মেনশন করছে না লাইভ স্ট্রিমিং হওয়া সত্ত্বেও। সুতরাং এটা হচ্ছে, এটাকে আমাদের অ্যাপ্রিশিয়েট করতে হবে। শশীদি প্লিজ একটুখানি সঙ্গে থাকুন, আপনার কথার পরিপ্রেক্ষিতেই সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপি নেতা, বলতে চাইছে একটু প্লিজ শশীদি। সজল দার কাছে আমার দুটো প্রশ্ন আছে। অনেকগুলো কথা আছে, আসবো শশীদি প্লিজ প্লিজ, আমি একটু শুনে নিয়ে আসবো। অনেক কথা বলবেন, আমি আপনাকে ব্যক্তিগতভাবে দুটো প্রশ্ন করতে চাই। একটা হচ্ছে, আজকে আমরা দেখেছি অভিজিৎ মণ্ডলের বাড়িতে পুলিশ কর্তারা গেছেন, আমি জানতে চাই যে সন্দীপ ঘোষের বাড়িতেও কি আপনারা কেউ যাবেন, বা ওই সঞ্জয় রায় তাদের বাড়িতেও আপনারা কেউ যাবেন কিনা? সকাল থেকে একটা জানার স্কোপ পাচ্ছিলাম না কারোর কাছে, কারণ যদি ও একজন সরকারি আধিকারিক তার বাড়িতে যদি যান তাহলে সন্দীপ ঘোষের বাড়িতে যাবেন না কেন? এক। আর দুই, আমি একটা কথা বলি দিদি, যে বিষয়টা নিয়ে আলোচনা করা যায় সেই বিষয়টা নিয়ে লাইভ স্ট্রিমিং করা যায় না, এটা কখনো কোথাও সুপ্রিম কোর্টের কোথাও এই রুলিং আছে বলে আমাদের জানা নেই। আমি আপনাকে একটা জিনিস বলছি, আপনি বলেছেন না 35 জন ওখানে আছে, তাদেরকে মানুষ কেন বিশ্বাস করবে না? আমি আপনাকে বলি দিদি, সরকার এই মামলাটায় সিবিআই এর হাতে যে লাইভ স্ট্রিমিং, মানে ওখানকার যে সিসিটিভি ফুটেজ দিয়েছিল তাতে মাত্র 27 মিনিট আছে ভিজিবল, আর বাকি যেটা আছে সেটা হচ্ছে ইনভিজিবল। বলা হয়েছে টেকনিক্যাল গ্লিচ। আপনার যে লাইভ স্ট্রিমিং হবে সেখানেও যে টেকনিক্যাল গ্লিচ হবে না তার তো কোনো মানে নেই। তাই আপনার সরকারকে কেউ বিশ্বাস করে না, ইভেন দ্য ডক্টরস। এটাই আজকের সমস্যা। শশীদি আসবো, শশীদি আবার আসবো, দীপশিতার একটা কথা খালি অ্যাড করার ছিল, যে জুনিয়র ডাক্তাররা রয়েছেন আপনার ফ্র্যাটার্নিটির, অনেক জুনিয়র যাদেরকে আপনি বললেন, তারা তো কেউ কেসের ডিটেইলস নিয়ে মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলতে চান না। যে 5 দফা দাবি তারা করেছেন সেখানে তো কেসে কি হয়েছিল সেনসিটিভ সেই বিষয়ে তো কেউ কিছু বলেননি। তারা পরিষ্কার বলছেন মমতা ব্যানার্জি ইজ দ্য প্রশাসনিক হেড অফ দ্য স্টেট, তার দায়িত্বে তিনি একাধারে স্বাস্থ্যমন্ত্রী, একাধারে পুলিশ মন্ত্রী, তার আধিকারিকেরা প্রথম দিন থেকেই সমস্ত ট্যাম্পারিং থেকে শুরু করে দুর্নীতি থেকে শুরু করে তার সঙ্গে যুক্ত। কেন মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে পদক্ষেপ নেবেন না? আপনি মহিলা এবং শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী, আপনার দলের লোকেরা নারী সুরক্ষা, আজকে আপনার দলের লোকেরা বলছেন যে মহিলারা প্রতিবাদী, তাদের নাকি বদন বিগড়ে গেছে বলে তারা প্রতিবাদ করছেন। আপনার দলের মহিলারা প্রতিবাদী যে মিম বানানো হয়েছে, আপনি কি পদক্ষেপ নিয়েছেন? মুশকিল কি হচ্ছে জানেন তো? খুব মুশকিল হচ্ছে, জানি এটা। দীপশিতা, আপনিও যে দলকে বিলং করেন সেই দল 34 বছর কি করেছে সেটা নিয়ে আপনারাই বলুন, আপনি তাদেরই বলতে দিন, আমাদের দরকার নেই বলা। ঠিক আছে, সুতরাং এটা এক, আপনারা এই ডিসকাশনটাকে লাইভ স্ট্রিমিং এর ক্ষেত্রে আপনি বললেন যে আপনি তারে জানেন যে ডাক্তাররা কি বলবেন, ডাক্তাররা স্বাধীনভাবে তাদেরকে বলতে দিন, তারা এটা হয়তো বলতে যাচ্ছে না। আপনি আমার কথাটা শেষ করতে দিন, আমাকে তো কথা শেষ করতে দিতে হবে, এত অধৈর্য কেন? আপনার বলার সময় তো আমি একবারও বলছি না। সুতরাং আমার বক্তব্য যে প্রথম ডিমান্ড ছিল তাদের জাস্টিস ফর অভয়া, ছিল কি ছিল না, তারপরে অন্যান্য ডিমান্ডস আছে। সুতরাং ডিমান্ড 1, 2, 3, 4 যখন আলোচনা একটা হবে, আলোচনার বিভিন্ন প্রেক্ষিত উঠে আসতেই পারে। সুতরাং আপনাদের এত অসুবিধাটা কিসের? যদি ওইখানে ভিডিওগ্রাফিটা হয় যেটাতে আমাদের বলা হচ্ছে, আর এই এডিটিং এই সমস্ত বলবেন না। সজল বাবু, আপনি সিবিআই কে কতটা ওরা পেয়েছে, সিবিআই জমা দিক না সুপ্রিম কোর্টে, আপনি কেন সিবিআই জমা দেবে? সেটা নিয়ে সুপ্রিম কোর্ট শুনবে, সেটা নিয়ে সুপ্রিম কোর্ট শুনবে। রাজ্য সরকার অ্যাকাউন্টেবল টু ইটস সিটিজেন অর নট? মৃত্যু না না, শুনলে তবে তো বলবো। শুনতে হবে। আপনি আর আমরা ডিটেলস অফ দি রেপ এবং ডেথ আপনারা আলোচনা করতে পারি না।
আপনিও জানেন না, যদি জানেন সিবিআই কে তথ্য দিন, সজল বাবু জানলে সিবিআই কে তথ্য দিন, তাতে ইনভেস্টিগেশনে হেল্প করুন। কিন্তু এটা আলোচনা আমরা করতে পারবো না, কারণ আপনি আর আমি ডিটেইলসটা জানি না। একেবারে তিনজনকে একটুখানি থামাবো, আমি অন্যান্য অতিথিদের কাছে একবারটি যেতে হবে। শশীদি প্লিজ একটু থাকুন। সেলিম রহমান আমাদের সঙ্গে রয়েছেন, আইনজীবী। সেলিম দা, চিকিৎসকদের সুপ্রিম কোর্টে যে শুনানি হয়েছিল, চিকিৎসকদের প্রথমে অনুরোধ করা হয়েছিল তারা যাতে কাজে অংশগ্রহণ করেন। দ্বিতীয় শুনানিতে তাদেরকে বলা হয় যে তারা যাতে কাজে অংশগ্রহণ করে, অর্থাৎ নির্দেশ দেওয়া হয়। এরপর এই মুহূর্তের পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে আগামীকাল যখন শুনানি হতে চলেছে, বর্তমান পরিপ্রেক্ষিত তুলে ধরে বক্তব্য উঠে আসলে কোন দিক মূলত নির্দেশিত হতে পারে বলে মনে হয়? দেখুন, দুটো দিক। এক হচ্ছে সুপ্রিম কোর্টের ইনহেরেন্ট পাওয়ার আছে, কনস্টিটিউশন দিয়েছে, সেটা হচ্ছে রিট পাওয়ার আছে, যেটার মধ্যে সুপ্রিম কোর্ট পাওয়ার ইনভোক করে ইনভেস্টিগেশন পার্টে ঢুকেছে, সুমোটো ম্যাটারটাকে নিয়েছে। কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস দেখছিল, সেখান থেকে নিজে নিয়েছে। তো সেখান থেকে ইনভেস্টিগেশন পার্টটাকে সুপ্রিম কোর্ট অ্যাট বেস্ট মনিটর করতে পারে, যেটা আপনাকে আগে বললাম। নাম্বার 2, যেহেতু সুপ্রিম কোর্টের একটা ইনহেরেন্ট পাওয়ার রয়েছে কনস্টিটিউশনালি, সেখানে ডাক্তারদের যে স্ট্রাইক চলছে, তাদের যে শপথ বাক্যটা, ওটাও মনে করিয়ে দেওয়াটা খুব দরকার। দেখুন, এটাও ঘটনা, প্রত্যেকটা মানুষেরই একটা রং হয়েছে বলে আর একটা রং করার কিন্তু রাইট জন্মায় না, এবং সর্বোচ্চ আদালত হিসেবে সুপ্রিম কোর্টের এটা অবশ্যই দেখা দরকার। সুপ্রিম কোর্ট আগামীকাল অ্যাট বেস্ট ওই মনিটর, যেটা আপনাকে বললাম, সিবিআই কোনো রিপোর্ট দেবে, এবং সেই রিপোর্ট যদি কপি বাদবাকি পার্টিসগুলোকে দেওয়া হয়, সেই ইনভেস্টিগেশনের প্রোগ্রেস এবং সেই প্রোগ্রেসের রিপোর্ট পড়ে তার যে ইন্টারেস্টেড পার্টি আছে তাদের বক্তব্য শুনে যদি কোনো গ্রস মিস্টেক থাকে, গ্রস কোনো নেগলিজেন্স থাকে, সেই জায়গাটাতেই শুধু সুপ্রিম কোর্টের গাইড করার অথরিটি রয়েছে। যদিও সুপ্রিম কোর্টের, আবার বললাম, ইনহেরেন্ট পাওয়ার রয়েছে, কিন্তু তার মানে এই নয় যে সুপ্রিম কোর্ট আইনের বাইরে যেভাবে যা আছে কনস্টিটিউশন, সিআরপিসি, আইপিসি, তার বাইরে যেতে পারবে একেবারে। সুতরাং অপেক্ষা করতে হবে আগামীকালকের এই হিয়ারিং এর দিকে। সম্বিত আমাদের সঙ্গে রয়েছে। সম্বিত, একেবারে প্রথম যে প্রশ্ন ছিল তারই অঙ্গ হিসেবে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ, যেটা নিয়ে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে, বারবার করে প্রশ্ন উঠে আসছে, মূলত কোন কোন দিকে সেই প্রশ্ন উঠছে এই মুহূর্তে দাঁড়িয়ে? এই মুহূর্তে দাঁড়িয়ে যে প্রশ্নগুলোর উত্তর আগামীকাল সিবিআই এর দেওয়ার কথা, বা যে প্রশ্নগুলো আসা উচিত, কিন্তু আমার মনে হয় যে পুরো শুনানিটাই শুরু হবে এই জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে ওঠা না ওঠা। আজকে যদি সত্যিই তারা কর্মবিরতি না তোলেন, তাহলে সেই নিয়ে আলোচনা বেশি হবে। কিন্তু যে প্রশ্নগুলো সিবিআই এর হাতে ছেড়ে দিয়েছে সুপ্রিম কোর্ট, আমি সেলিমদার সঙ্গে একমত যে সুপ্রিম কোর্ট কিন্তু পুরো বিষয়গুলো শুনছে, এবং তারা এখনো পর্যন্ত ওপেন টু ইনভেস্টিগেশন রেখেছে এবং সিবিআই এর উপরে দায়িত্ব দিয়েছে। 1 নম্বর হচ্ছে তথ্য প্রমাণ লোপাট হয়েছিল কি হয়নি, সেখানে কোনো বিগার কনস্পিরেসি হয়েছিল কি হয়নি, যে এই যে ঘটনাটা ঘটেছে তার মধ্যে কোনো কনস্পিরেসি আছে কিনা, কেন প্রথমে যখন পরিবারকে খবর দেওয়া হলো, আত্মহত্যার কথা বলা হলো, কেন এতটা সময় নেওয়া হলো, কেন এতজন লোক ওখানে উপস্থিত হলেন ঘটনাস্থলে, সন্দীপ ঘোষের কি ভূমিকা ছিল, তার সঙ্গে আর কারো কোনো ভূমিকা ছিল কিনা সেইটা দেখা। এবং সেইগুলো দেখলেই কিন্তু আস্তে আস্তে যে দাবিগুলো জুনিয়র ডাক্তাররা আজকে তুলছেন, যে কলকাতা পুলিশের সিপির অপসারণ তারা দাবি করছেন, তো পুলিশের কোনো গাফিলতি ছিল কিনা, তারা দাবি করছেন যে মেডিকেল এডুকেশন নিয়ে যারা যুক্ত রয়েছেন বা হেলথ সার্ভিসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, সেই সব বড় মাথাদের পদত্যাগের দাবি করছেন। এই দাবিগুলোর জায়গায় কোথায় দাঁড়িয়ে রয়েছে? সম্বিত, প্লিজ একটুখানি সঙ্গে থাকো। আমাদের সঙ্গে এই মুহূর্তে অর্কদীপ্ত মুখোপাধ্যায় একেবারে স্বাস্থ্য ভবনের সামনে, যেখানে এই ধর্ণা অবস্থান চলছে, সেখানে রয়েছে। অর্কদীপ্ত, আমরা জানি মুখ্যমন্ত্রীর বাড়িতে এই মুহূর্তে এই গুরুত্বপূর্ণ বৈঠকের দিকে তাকিয়ে এই মুহূর্তে তুমি যেখানে রয়েছে, তারা প্রত্যেকেই রয়েছেন। কি প্রত্যাশা, কি বলছেন, খুব সংক্ষেপে ছবিটা দেখাও। শিলাদিত্য, দেখো 2 ঘন্টা পেরিয়ে গিয়েছে, মুখ্যমন্ত্রীর বাসভবনে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক চলছে। একটা প্রত্যাশা ছিল বা একটা এক্সপেকটেশন ছিল যে এই বৈঠক কিন্তু দীর্ঘায়িত হতে পারে বা বেশি সময় ধরে হতে পারে, এবং বাস্তবিকভাবে তাই হচ্ছে। কিন্তু তাহলেও এই যে স্বাস্থ্য ভবনের সামনে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, যেখানে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা বিগত বেশ কিছুদিন ধরে, তাদের উৎসাহে কিন্তু কোনো রকম ভাটা পড়েনি। একই রকমভাবে স্লোগানিং কনস্ট্যান্ট চলছে, নানা রকম বাদ্যযন্ত্র বাজিয়ে তারা স্লোগান দিয়ে যাচ্ছেন, এবং একদিকে যেমন জুনিয়র ডাক্তাররা রয়েছেন, প্রচুর সাধারণ মানুষ তারাও অপেক্ষা করছেন এই বৈঠকের পর কি নির্যাস বেরিয়ে আসে। আমি একটু কথা বলবো এইখানে যারা জুনিয়র ডাক্তার রয়েছেন তাদের একটু প্রত্যাশা নিয়ে।
2 ঘন্টা পেরিয়ে গেল, মুখ্যমন্ত্রী বাসভবনে বৈঠক চলছে আপনাদের জুনিয়র ডাক্তারদের তরফে। কি প্রত্যাশা এই বৈঠক থেকে আপনাদের? দেখুন, আমরা প্রথমত দাবি করেছিলাম ভিডিওগ্রাফি করার জন্য, তো সেই দিক থেকে সেই দাবি মানা হয়নি। তারপর সেকেন্ড অপশন দিলাম দুপক্ষ থেকে, মানে প্রথম দাবি ছিল লাইভ স্ট্রিমিংয়ের জন্য, তারপর সেটা না মানলে ভিডিওগ্রাফি করার কথা। থার্ড অপশনে আমরা বলেছিলাম যে আমাদের পক্ষ থেকে স্টেনোগ্রাফার যাবে এবং সে পুরোটা লিখবে, আর হচ্ছে উভয় পক্ষে সাইন থাকবে সেখানে। এখন তো স্টেনোগ্রাফার গেছে, স্টেনোগ্রাফার গেছেন, সেটাই মানা হচ্ছে। তো যাই হোক, এটা পাবলিক, আমরা পাবলিকের স্বার্থে এটা জিনিসটা করতে চাইছি। আর সেকেন্ডলি হচ্ছে আমাদের হচ্ছে আমরা নিজেও চাই যে কাজে ফিরতে। আমরা এমন নয় যে আমরা শখ করে এখানে বসে আছি, আমরা একটা বিচারের দাবিতে বসে আছি, বাধ্য হয়ে আমরা এখানে বসে আছি, আমরাও কাজে ফিরতে চাই। এই মুহূর্তে আন্দোলনকারীরা ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে এবং বৈঠকের দিকে কিন্তু তাকিয়ে রয়েছেন সব পক্ষই। কি হচ্ছে সেদিকে আমাদেরও নজর, জানবো। আলোচনায় ফেরত আসবে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ আপডেট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠক শেষ, বাস ঢুকেছে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে। আরো আপডেট জানবো, সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী, কি জানতে পারছো? দেখো, যে চিত্র দেখা গেল যে বাস সেক্ষেত্রে জুনিয়র ডাক্তারদের নিয়ে এসেছিল, তাদেরকে নিয়ে একেবারে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তাদেরকে নামানোর পরে সেই বাস পেরিয়ে গিয়েছিল। এই মুহূর্তে কিন্তু ফের সেই বাসকে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে একেবারে নিয়ে যাওয়া হলো এবং খুব স্পষ্ট যে জুনিয়র ডাক্তারদের তারা কিন্তু সেখানে সেই বাসে উঠবেন, এমনটাই কিন্তু স্পষ্ট যে তাদেরকে সেই বাসে করে নিয়ে যাওয়া হবে, মানে নিয়ে যাওয়া হবে। মানে সেই জায়গা থেকে দাঁড়িয়েও কিন্তু এই বিষয়টা খুব স্পষ্ট হচ্ছে যে বৈঠক কিন্তু কার্যত শেষ, এবং বলা যেতে পারে যে এক্ষেত্রে 6:35 নাগাদ যে বৈঠক শুরু হয়েছিল, এই মুহূর্তে কিন্তু ঘড়ির কাঁটায় 8:50 বাজে প্রায়, এবং এই মুহূর্তে কিন্তু বৈঠক প্রায় শেষ এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। মানে সেই দিক থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে যে জটিলতা কাটলো কি, সেই বিষয়টাই কিন্তু এই মুহূর্তে কার্যত সব থেকে বেশি একেবারে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, জটিলতা কাটলো কি, সেই আপডেট তোমার কাছ থেকে আমরা নেব। তার আগে একটু অতিথিদের সঙ্গে আমরা কথা বলে নিই। শশীদি, জটিলতা কাটলো কি? প্রত্যেকেই উৎকণ্ঠায় অপেক্ষা করছে, কি মনে হয় আপনার নিজের? হ্যাঁ, নিশ্চয়ই প্রত্যেকেই অপেক্ষায় রয়েছেন যে আলোচনা কিভাবে হয়েছে ইত্যাদি। কারণ জুনিয়র ডাক্তাররা খুব ইম্পর্ট্যান্ট। আপনি দেখবেন, আমাকে জিজ্ঞেস করছিলেন দীপশিতা যে ডাক্তারদের সংখ্যা ইত্যাদি কত, এবং সরকারি স্তরেতে যে 26টি মেডিকেল কলেজ আছে এবং প্র্যাকটিসিং হসপিটালস, সেখানে এই ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিসের সঙ্গে যুক্ত প্রায় 17,000 ডাক্তার, এবং তার মধ্যে প্রায় 7,500 কাছাকাছি। আমি সেটা জিজ্ঞেস করিনি, আমি জিজ্ঞেস করেছি এই যে ডেথ, দ্য কজ অফ ডেথ, এই যারা মারা গেছে তাদের একটা কজ অফ ডেথটা আপনারা কি করে ডিটারমাইন করছেন? এটা তো মুশকিল। আপনি কত শেষ করতে দেন না, থেকে আপনার হেলথ ডিপার্টমেন্ট মার্চন হেলথ ডিপার্টমেন্ট বলা না বলে দেয়াটা বলেছেন। তার পরিপ্রেক্ষিতে শশীদি কি বলছেন দুজনেই বলবে। এবার শুনুন, আপনি যদি না কথা শোনেন তাহলে আমার কিছু করার নেই। আপনি কথা শেষ করতে দেন না, এটা কি ধরনের বদঅভ্যাস? বলুন শশীদি, বলুন। তারপর দ্বিতীয়ত হচ্ছে, আপনি জানবেন যে আমরা ডাক্তাররা কিছু মৃত্যু হয় বিভিন্ন কারণে, আমরা চেষ্টা করলে অনেক সময় মৃত্যু হয়। এবার এই যে 25 কি 26 জনের কথা উঠে আসছে, আপনারা জানবেন তাদেরও অভিভাবক রয়েছেন, তারা তাদের রুগীকে হাসপাতালে নিয়ে গেছেন, সেখানে সেই পরিষেবাটা পাননি। 100 জন হয়তো মৃত্যু হয়েছে, সব 100 এটার জন্য বলা হচ্ছে না, 25-26 জনের ক্ষেত্রে নির্দিষ্ট বলা আছে। অভিভাবক যারা হারিয়েছেন, কি তাদের কোনো বক্তব্য থাকবে না? আপনি ওটাকে কাটানোর চেষ্টা করছেন। সেখানে ক্লান্ত পরিশ্রম করছেন। না না, আপনি নিজে জানেন তবে তো বলবেন। দিদি এখন আমার নাম বলেছেন, আমি আমার টাইমে বলছি। দিদি আমি একটা প্রশ্ন করছি, আমি আপনাকে একটা প্রশ্ন করছি দিদি, আপনি ধৈর্য ধরে শুনুন, ধৈর্য রাখতে হবে। আপনি শেখাচ্ছিলেন শশীদি, প্লিজ আপনি শেখাচ্ছিলেন, আপনার কাছে আসছি, বিশ্বাস করেন আরো আপডেট জানাবো। আপনি শেখাচ্ছিলেন। আমি বলছি দিদি, প্রথমেই যে 25, 26, 27 জন যা নাম্বার আপনি বলছেন, সেই নাম্বারের নাম, তথ্য, ডিটেলস আপনার কাছে আছে? এই নাম্বারটা কোথা থেকে পেলেন, কিভাবে পেলেন? এই লিস্টটা মানুষের কাছে কেন সরকার প্রকাশ করছে না? এই সরকার না আগের বছরের নাম্বার ছেড়ে দিন। আমি বলছি এই 27 জনের নাম্বার না, কিভাবে মৃত্যু, ডাক্তার না থাকার জন্য মৃত্যু না। প্লিজ শশীদি বলুন, আপনার কাছে আসছে, শশীদি বলুন। আমায় বলতে দিচ্ছেন না।
এতটা ইনসেনসিটিভ হবেন না, ডাক্তারি করাটা অত সহজ নয়। সারা দেশের মানুষ আপনাদের ইনসেনসিটিভ বলছে, সাধারণ মানুষ। দিদি আপনি মন্ত্রী নারী এবং শিশু কল্যাণ দপ্তরের, একবারও জাননি আপনি দুজনকেই অনুরোধ করছি, শশীদির কথা শোনাই যাচ্ছে না, একটু শুনিনি। শশীদি বলুন, শশীদি আপনারা কতটা খবর রাখেন? এরা বন্ধ রাখে, এরা অরাজকতা করে, এরা ভ্যান্ডালিজম করে, এদের আবার কোন পরিষেবা নিয়ে আছে নাকি, চিন্তা আছে নাকি? আপনি দেখুন শিলাদিত্য, আপনাকে বলছি, বলুন শশীদি বলুন, প্লিজ বলুন। বন্যার পরিস্থিতিতে এদের কোনো ভূমিকা নেই, এদের কোনো ভূমিকা নেই। বন্যার পরিস্থিতি মানুষের পাশে দাঁড়াবে, নিজেরা নির্বাচিত কিংবা প্রার্থী ছিল, আপনারা পাশে দাঁড়ান, কোনো ভূমিকা নেই। এরা অভিযান করবে, এরা বন্ধ ডাকবে, কোনো এইগুলোর করে কোনো লাভ আছে? অভিযান করবে, এরা বন্যা পরিস্থিতিতেও পাশে থাকবে না, মানুষের কাছে থাকেন না এরা পাশে। এরা কোন পরিস্থিতিতে, কোন সমস্যাতে সরকারের কিংবা নিজের ভূমিকা পালন করে? আজকের দিনে মনে করেছে একটা হেলথ এই পরিষেবা নিয়ে রাজনীতি করছেন। যাদের মুখ্যমন্ত্রী বাড়ি গেছে, ওখানে মুখ্যমন্ত্রী নিজে তার বাড়িতে গেছে, আপনি কি বলার চেষ্টা করছেন? সর্বকর্তা, প্রশাসনিক কর্তা শশীদি বলুন, এই রাজ্যের তিনি নিজে গেছেন। শশীদি সমাধানের রাস্তা কোন পথে আমরা জানার চেষ্টা করব। আমি একটু আমাদের অন্য দুই অতিথির প্রতিক্রিয়া চট করে নিয়ে এক লাইনে সম্বিত বৈঠক শেষ হয়েছে, আপডেটের জন্য আমরা অপেক্ষা করছি। সম্বিত, কি মনে হচ্ছে একটা সমাধানের রাস্তা বেরোবে অতি দ্রুত বলে মনে হয় কি? খুব সংক্ষেপে প্লিজ। আমার মনে হয় বেরোনো উচিত, কারণ না হলে আগামীকাল সুপ্রিম কোর্টে কিন্তু জুনিয়র ডাক্তাররা খুব বিপাকে পড়বেন, কারণ যে মুড নিয়ে সুপ্রিম কোর্ট গত দিনের নির্দেশ দিয়েছিল সেটা যদি সত্যি সাস্টেন করে তাহলে কিন্তু বিপদ বাড়বে। কাজেই আশা করি যে এটা থেকে কোনো একটা সমাধান দিয়েছিল। অরিন্দমদা যে আবেদনটা করেছিল তাদের নির্দেশিকার মাধ্যমে। অরিন্দমদা অতি দ্রুত সমস্যার সমাধানের রাস্তা কি বেরোবে আজকের বৈঠকের পর? আমি তো খুবই আশাবাদী, কিন্তু উনি যে কথাটা বলছেন সুপ্রিম কোর্টে ওনারা বিপদে পড়বে, ওর মধ্যে একটা সাবজেক্ট রয়েছে যে সিকিউরিটি অ্যান্ড সেফটি প্রবলেমটা ওটা সলভ করতে হবে। এটা আপনি বোধহয় ভুলে গেছেন। আজকে যে আলোচনাটা হচ্ছে সেটা আমি আপনাদের বলেছি, আপনি বলুন না যে একটা ডেড বডি 2012 সালে নির্ভয়া কাণ্ডে যে ইনভেস্টিগেটিং অফিসার ছিল মিস্টার সিং, সে যে ইউজটা করেছে এসওপি স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম করেছে। সময় সংক্ষিপ্ত, তিন রাজনৈতিক অতিথির কাছে একটাই প্রশ্ন থাকবে, সদিচ্ছা নিয়ে এই জায়গায় কে কোথায় দাঁড়িয়ে? শশীদি। ওই দুটো দলের নেই, সদিচ্ছা আমাদের আছে, রাজ্য সরকারের আছে, আমাদের দলও আছে, এবং এই ডিফরমেশন আর মেলাইন করার এই উদ্দেশ্য নিয়ে এই দুটি রাজনৈতিক দল নেমেছে। এই দুটি রাজনৈতিক দল সেই উদ্দেশ্যেই নেমেছে। এইরকম একটা অপরাধ এখানে প্রত্যেকেই, আমি বললাম পলিটিক্যাল কনসেনসাস থাকা উচিত, পলিটিক্যাল ডিফারেন্সেস নয়। কিন্তু আপনারা মনে করেছেন চলো তৃণমূল কংগ্রেসকে চেজ করি, যেন তৃণমূল কংগ্রেস এই অপরাধটাকে সমর্থন করছে, একদমই নয়। সেই দাবি মেনে শনিবারই মিটিং করতে হবে। দীপশিতা, এক লাইনে। আমার খুব পরিষ্কার কিছু কথা, কিচ্ছু আমার এই বিষয়ে বলার নেই। উনি একজন মহিলা এবং নারী কল্যাণ এবং ওই দপ্তরের উনি প্রতিমন্ত্রী। আমার খালি একটাই প্রশ্ন, ফেসবুকে পোস্ট করার জন্য সাধারণ মানুষকে জেলে পড়া হচ্ছে। আপনার দলের যিনি মাইকে দাঁড়িয়ে বললেন মহিলাদের ছবি, মা বোনেদের ছবি বাড়ির সামনে আটকে দেব, আমরা আজকের পরিস্থিতির দিকে নজর রাখছি, অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে বৈঠক শেষ হবার পর এই মুহূর্তে কোনো সমাধান সূত্র বেরোলো কিনা সেই দিকে আমাদের নজর থাকবে অবশ্যই করে। শুধু আমাদের নয়, গোটা দেশের নজর রয়েছে। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। জনগণমন আজকের মতো এ পর্যন্তই। আর সমস্ত আপডেট আজকের বৈঠকের পর ঠিক কি হচ্ছে জানাবে জি 24 ঘন্টার সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।